নমস্কার। বাজেটের ডাবল ইঞ্জিন আজ 8টা থেকে এই অনুষ্ঠানে আমি অয়ন, আর আমার সঙ্গে আছেন আমার সহকর্মী। আমি অতনু আছি সঙ্গে, এবং আমার সঙ্গে কিছু অতিথি রয়েছেন যাদের সঙ্গে কথা বলা যাবে এই বাজেট নিয়ে, কারণ ডাবল ইঞ্জিনের কথা অয়ন একটু আগেই বললেন, এবং এই বাজেটের দিকে আমাদের সবার প্রত্যাশা ছিল, কারণ নির্বাচনী প্রতিশ্রুতি মেলে কিনা তা দেখার একটা জায়গা ছিল আজকের এই বাজেট। তো আমার সঙ্গে যারা রয়েছেন অয়ন, একবার যদি আলাপ করিয়ে দেওয়া যায়। একদম সব থেকে বড় যাদের পাওনা তারা হলেন ডিএ আন্দোলনকারী যৌথ সংগ্রামী মঞ্চ। ভাস্কর ঘোষ আছেন আমার সঙ্গে। ডিএ ঘোষণা 20% এক ধাক্কায়। আমার সঙ্গে আছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনিক পাল, এবং আমার সঙ্গে আছেন অর্থনীতি বিশেষজ্ঞ রূপেন্দ্র নারায়ণ রায়। সবাইকেই স্বাগত জানাই। তবে প্রথমেই বাজেটে ডিএ ঘোষণা, যে ডিএ নিয়ে আন্দোলন বছরের পর বছর, মাসের পর মাস, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাওয়া গেল, কিন্তু সেই ডিএ আর মিলল না। কিন্তু পালাবদলের 1.5 মাসের মধ্যে ডিএ ঘোষণা, তাও আবার অতনু, সেটা 20% এক ধাক্কায় হয়ে গেল 38-22%। 42%-এর জায়গায় এখন ফারাক কেন্দ্রের সঙ্গে 22%। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি ঘোষণা করলেন দেখুন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। একটা ডিএ, সেই ঘোষণা তো হলো 1.5 মাসের মধ্যে। আমার এখানে একটা ভাস্করবাবুর কাছে প্রশ্ন থাকবে, যে আপনারা আশা করেছিলেন, আপনাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে যে এই সরকার কিছু করবে, কিন্তু ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো রাজ্যে 20% ডিএ এক লপ্তে ঘোষণা হয়নি। এটা আশা করেছিলেন আপনারা? দেখুন, আমাদের সাথে 1 জুনের যে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে হয়েছিল, সেখানে তিনি একটা কথা, খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলেছিলেন, যে আমাকে সময় দিন, আপনাদের যে বকেয়া আছে সেই বকেয়া আমরা মিটিয়ে দেব, এবং সেটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনাদের প্রতি সম্মান রেখেই আমরা সেটা মেটাবো, এবং সেটা চিরকুটে দিয়ে দেওয়ার মতো করে হবে না। আমাদের আশা ছিল, কারণ যে লড়াই আমরা করেছি বিগত 4 বছর বলতে পারেন, সব থেকে সিগনিফিক্যান্ট যে বিষয়গুলো ছিল, যে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সমস্ত দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে, একদম কর্মচারীদের নিজস্ব দাবি দাওয়া নিজেরা লড়াই করবে, এবং সেই লড়াইয়ের ময়দানে আমরা সমস্ত বিরোধীকে স্বাগত জানিয়েছি। সেখানে যেমন শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন বিরোধী দলনেতা হিসাবে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্ব, সিপিআইএমের নেতৃত্ব, দীপঙ্কর রায়, তারপরে এসইউসির নেতৃত্ব, তারা সকলেই এসেছেন। যারা যারা আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে তাদের সবাইকে আমরা মঞ্চ খুলে দিয়েছি। সেই যে লড়াই, সেই লড়াইয়ের সাথে উনি ওতপ্রোতভাবে ছিলেন জানি, এবং সেই লড়াইয়ের প্রতি তার যে সম্মান ছিল, সেই সম্মানের জায়গা থেকে আমরা জানতাম যে একটা বড় অংশ তিনি দিতে চলেছেন, এবং প্রায় বকেয়ার 50% তিনি মিটিয়েছেন। এবং আজকে এটাও বলেছেন যে আমাদেরকে সময় দিন, অর্থমন্ত্রীকে সময় দিন, আগামী বাজেটের মধ্যে আমরা সবটা মেটানোর চেষ্টা করব, এই আশ্বাসও কিন্তু দিয়েছেন ভাস্করবাবু। একদমই, এবং সেটা বিভিন্ন সময়ে কথাবার্তাতে সেটা পরিষ্কারও করেছেন। আমার মনে পড়ছে সেদিনকার কথা, যেদিন 5ই ফেব্রুয়ারি ডিএ মামলাতে সুপ্রিম কোর্টে রায় বেরোলো, এই যে বকেয়া ডিএ দেওয়া হলো সেটা কিন্তু ডিএ মামলার সাথে সংযুক্ত নয়, এটা আলাদা। তা সেদিন আমরা বলেছিলাম, ওনার তারপর আমার সাথে যখন ফোনে কথাবার্তা হয়েছিল তখন বলেছিলেন যে এরা সমস্ত কিছু শেষ করে দিয়ে গেছে, এবং পরিকল্পনা বহির্ভূত খাতে এত খরচা করে ভাস্করবাবু, এরা দিতে পারবে না, আমরা এসে পরে সমস্তটা মেটাবো। তা সেই ক্ষেত্রে গ্রান্ট ইন এডের সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে এখনো পর্যন্ত ডিএটা, সেটার নোটিফিকেশন ঘোষণা হয়নি, নোটিফিকেশন আসেনি। আমরা আশা করছি যে সেই নোটিফিকেশনটাও আসবে। আমি এখান থেকে একটু অনিক বাবুর কাছে যেতে চাই। অতনু, অনিক বাবুর কাছে জানতে চাইবো, বারবার যখন ডিএ চেয়েছেন এরা, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 8 লক্ষ কোটি টাকার ওপরে আমাদের ধার, ঋণ,
আসলে কি আবার তারপরে আবার পুজোর সময় ক্লাবগুলোকে 1 লাখের ওপরে সাহায্য করছেন প্রত্যেকটা ক্লাবকে, এই দ্বিচারিতা ছিল তা কি বলবেন? দেখুন, এখানে খরচটা পশ্চিমবঙ্গে যেভাবে প্রাক্তন সরকারের অধীনে হয়েছে তাতে অনেক ইরেগুলারিটিস ছিল, অনিয়ম ছিল এটা, এবং সেখানে রাজনৈতিকভাবে যেটা লাভদায়ক সেই সব জায়গায় উনি টাকা পয়সা দিয়েছেন, ফলে 8 লক্ষ কোটি টাকা দেনাটা তো একটা বাস্তব, সেটা তো আনডিনায়েবল। কিন্তু এখানে আপনাকে দেখতে হবে যে এবার গ্রান্সিনের যেটা কিন্তু দেনা নয়, যেটা কিন্তু ধার নয়, যেটা কিন্তু ফেরত দিতে হয় না, সেই খাতে বাজেটের আপনার প্রাপ্তি এবছর যা ভবন দাশগুপ্ত দেখিয়েছেন তা প্রায় গত বছরের নিরিখে আপনারা নিজেরাই বললেন 71,300 কত কোটি টাকা, প্রায় 50,000 কোটি টাকা বেশি। এখন এই যে ডাবল ইঞ্জিন সরকার বা যেগুলো এরা বলছেন তার কিছু লাভ পাওয়া যাচ্ছে, এবং ফলে আমার মনে হয় এখন স্টেটের হাতে সেই টাকাটা স্টেট আশা করছে থাকবে, যেটা দিয়ে এই ডিএটা বাড়ানো যায়। এটা আগের সরকারের কাছে ছিল না। না, কিন্তু 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 এই কথাটার পাশাপাশি আমি একবার রূপেন্দ্র নারায়ণ বাবুর কাছে জানতে চাইবো যে এটা কতটা সাহসী সিদ্ধান্ত। একটা সরকার আসার পর তাদের প্রথম বাজেট ঘোষণা হচ্ছে, সেই বাজেট ঘোষণার সময় সরকার জানে, অর্থমন্ত্রী জানেন যে তারা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, রাজ্য কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শুধুমাত্র কথা রাখার জন্য 20% ডিএ বাড়িয়ে দেওয়ার কথা বলা হলো, মানে কতটা সাহসী সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? নিশ্চয়ই আমি একটা কথা বলতে চাই যে আমাদের পূর্বতন সরকার একটা চারবাকপন্থী অর্থনীতি অবলম্বন করেছিলেন। সেই চারবাকপন্থী অর্থনীতি হচ্ছে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আপনি যদি দেখেন পশ্চিমবাংলার জনসংখ্যা হচ্ছে 10.6 কোটি এবং আমাদের ঋণ হচ্ছে 8.6 লক্ষ কোটি টাকা। তার মানে প্রত্যেকটি মানুষের কাঁধে হচ্ছে 60,000 টাকার বোঝা। সেই অবস্থায় ওই রকম হাতে তাস পেয়ে স্বপনবাবু যে এইরকম একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন তার কারণ হচ্ছে তিনি ভাবছেন ভবিষ্যতে ইকোনমিক বয়ান্সি হবে, এবং উনি যদি এই যাকে আমরা বলি অবৈধ অন্তর্ধান বা লিকেজকে বন্ধ করতে পারি এবং যদি আমাদের অর্থনীতি বাড়ে তাহলে এই টাকাটা রাজস্বে আসবে। সুতরাং রাজস্ব যদি বেড়ে যায় তখন কিন্তু খরচ করতে অসুবিধা হবে না। ঠিক, আমি আসবো শিশির বাজোরিয়া, বিজেপি নেতা তথা শিল্পপতি আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাই শিশির বাবু আমাদের এই প্রোগ্রামে। আমি ভাস্কর বাবুর কাছে আরেকবার যেতে চাই। ঘেউ ঘেউ, যত চাই, যত দিই তত চাই, এইসব বিশেষণগুলো এখন কিরকম মনে হচ্ছে? কেন এত রাগ কেন ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর? দেখুন, উনি ওনার ঘনিষ্ঠ মহলে একটা কথা বলতেন যে এরা হচ্ছে কর্মচারী, এরা মানে আমার উপরে গিয়ে কথা বলবে কেন, এদের আবার দাবি দেওয়া কি, মানে এই মনোভাবটা তিনি তো আর ঘনিষ্ঠ মহলে ব্যক্ত করতেন। এবং তার থেকে আরেকটা বড় ব্যাপার ছিল যে ওনার যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিরূপ সরকার পর্যন্ত, এরা প্রত্যেকেই ছিলেন আপামর কর্মচারী বিরোধী মানুষজন। এরা সবসময় বুঝিয়ে গেছেন ওনাকে যে কর্মচারীদের সংখ্যাটাই তাদেরকে মানে দেওয়ার মধ্যে দিয়ে এটা অপচয় করা হয়। আসলে কর্মচারীদের, স্থায়ী কর্মচারীদেরকে তারা সঠিক পারিশ্রমিক না দিলে গোটা রাজ্য জুড়ে সমস্ত স্তরের খেটে খাওয়া মানুষের পারিশ্রমিকের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হয় এবং সেটা একটা ডিসব্যালেন্স তৈরি করে, সামাজিক ডিসব্যালেন্স তৈরি করে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল। স্থায়ী কর্মচারীরা যেমন সব থেকে কম বেতন পেতেন, ঠিক একই রকমভাবে যার সাথে সরকারের কোনো যোগ নেই, যে মানুষটা ধরুন মাঠে ধান পুঁতছে অথবা রাজমিস্ত্রির যোগানদারের কাজ করছে, গোটা দেশের নিরিখে তার বেতনটা সব থেকে কম ছিল পশ্চিমবঙ্গে, অথচ অর্থনৈতিক দিক থেকে কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। আর এই যে 8 লক্ষ কোটি টাকা ঋণের কথাটা বলছেন, আমি গত সরকারেরই একটা তথ্য পরিসংখ্যান দিই। 2011 সালে যখন বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে, সরকারের যে ইনকাম এবং যে ঋণ তার যে পরিমাণটা ছিল, পার্সেন্টেজটা ছিল 42%। গত বছরে সেই পার্সেন্টেজটা নেমে এসছে 36.6%। অর্থাৎ ঋণ যেমন বেড়েছিল, ঠিক একই রকমভাবে সরকারের ইনকামও বেড়েছিল। সমস্যাটা ছিল পরিকল্পনা বহির্ভূতভাবে সরকারি টাকাগুলোকে অপচয় করা। আপনারা দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো, বহু পুরুষ মানুষ লক্ষ্মী ভাণ্ডার পেতেন, মানে যেখান থেকে কাটমানি হয়ে এসছে
এমন কোনো প্রজেক্ট ছিল না যে প্রজেক্ট থেকে কাটমানি বেরোয়নি। কাটমানি না বেরোলে সেই প্রজেক্টে তারা ইনভেস্ট করতেন না। কর্মচারীদেরকে ডিএ দিলে সেখান থেকে কাটমানি পাওয়া যেত না বলে আমরা একটা সময় প্রস্তাব দিয়েছিলাম, দরকার হলে আপনাদের কাছ থেকে 5% আপনি কেটে নিন, কি অবস্থা। কিন্তু মিটিয়ে দিন। এটা সদিচ্ছার অভাব ছিল, আর পরিকল্পনার মধ্যে এই ব্যাপারটা ছিল যে এখান থেকে তো আমি কাটমানি পাচ্ছি না, আর এদিকে দিয়ে কি হবে, মানে এই যে বিষয়টা, সেই জায়গাটা থেকেই এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে। আমরা খুশি যে নতুন সরকার এসে পড়ে আমাদের যে নাছর মনোভাব, যে লড়াই, মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে আমরা ভোটের পূর্বে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে গিয়েছিলাম। তখন বিজেপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে সরকারটাকে বদলে আমাদের সরকার নিয়ে আসুন, আপনাদের দাবি দাওয়া আমরা মিটিয়ে দেব। তা আমরা খুশি যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনের দিকে তারা অগ্রসর হয়েছেন। অস্থায়ী কর্মচারীদের অনেক অংশ বাদ গেছে, আমরা আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেগুলোকে নিয়ে তুলে ধরলে পরে সেগুলোর ব্যবস্থাও হবে।